গত 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার দেশ চালাচ্ছে তাকে কাগজে কলমে অন্তর্বর্তীকালীন সরকার বলছি আমরা। মাঠের বাস্তবতা আর ক্ষমতার সমীকরণ কিন্তু ভিন্ন কথা বলছে। দৃশ্যত মনে হচ্ছে এটি আসলে একটি অঘোষিত 3 দলীয় জোট সরকার, যেখানে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মিলেমিশে ক্ষমতার চাবিটা নিজের হাতে রেখেছে। ডক্টর ইউনূস বসে আছেন ওপরে, কিন্তু ডক্টর ইউনূস হয় তাদেরকে চালাচ্ছেন, না হলে ডক্টর ইউনূসকেও তারা চালাচ্ছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দেশের সবচেয়ে পুরনো এবং বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে এই 3 দলের নজরদারিতে বা অংশগ্রহণে যে নির্বাচন হতে যাচ্ছে তা কি আদৌ কোনো সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় পড়ে, নাকি এটা সেই পুরনো প্রবাদের মতোই আমরা আর মামুরা মার্কা একটা আয়োজন? আমি আমরা এবং মামুদের নির্বাচনের কথা নিয়ে কথা বলবো, 3 দলীয় জোট সরকারের আয়োজন। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হয় না, ইতিহাস তার সাক্ষী। এই যে অবিশ্বাসের জায়গা, এর থেকেই একসময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল এবং সেজন্য রাজপথে কম রক্ত ঝরেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই নিরপেক্ষতার ধ্বজাধারী হিসাবে যারা ক্ষমতায় এসেছে তাদের শরীরেই দলীয় গন্ধ সবচেয়ে প্রকট। বর্তমান প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশন সব ভাগাভাগি হয়ে গেছে 3টি রাজনৈতিক দলের মধ্যে। মানে কোথাও কাঙ্ক্ষিত সেই নিরপেক্ষতার ছিটে ফোটাও নেই, বরং যা দেখা যাচ্ছে তা হলো মেধার বদলে দলীয় আনুগত্যই এখন পদায়নের একমাত্র যোগ্যতা। প্রশাসনে চলছে এক ধরনের ভাগ বাটোয়ারার উৎসব, যেখানে বিএনপি শক্তিশালী সেখানে তাদের লোক, যেখানে জামায়াত বা এনসিপি মপ করতে পারছে, প্রভাব রাখতে পারছে, সেখানে তাদের পছন্দ মতো লোক বসে আছে। এখন প্রশ্ন হলো, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কতটুকু? আরো সোজা কথা হচ্ছে, বর্তমান গতিপথ অপরিবর্তিত থাকলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একেবারেই নেই। কারণ নির্বাচনের গ্রহণযোগ্যতা কেবল ভোটের দিন শান্তিপূর্ণ ভোট হওয়ায় তৈরি হয় না, তার আগের কয়েক মাসে যে আস্থার সেতু তৈরি করা দরকার সেটা আসল। এখন যেখানে প্রতিটি পক্ষই রাষ্ট্রযন্ত্র দখল করার অভিযোগ আনছে একে অন্যের বিরুদ্ধে, ফলাফল ঘোষণা করার পর পরাজিতের স্বীকৃতি পাওয়া আমার ধারণা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর আপনারা তো জানেন ইতিমধ্যে পর্যবেক্ষকদের নিয়ে কি হচ্ছে। পর্যবেক্ষকদের অধিকার সীমিত করা হয়েছে, ডেটা প্রকাশের অনীহা নিয়ম করা হয়েছে, আর অভিযোগ নিষ্পত্তির স্পষ্ট কোনো পথ রাখা হয়নি। তাহলে আপনি যদি মনে করেন ভালো মতো ভোটও হয়ে থাকে, সেই ভোটও প্রশ্নবিদ্ধ হবেই, না হওয়ার কোনো কারণ নেই। আপনি দেখবেন যে প্রশ্ন যেমন এখন উঠছে তখন উঠবে। যে ডিসি বা এসপি তার চেয়ারটা পেয়েছেন কোনো নির্দিষ্ট দলের কৃপায়, বিএনপি অথবা জামায়াতের কৃপায় অথবা এনসিপির কৃপায়, নির্বাচনের দিন তিনি কি হঠাৎ করে সাধু হয়ে যাবেন? আপনি এটা ভাবছেন? নির্বাচনের মাঠে যখন হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছে সবাই, এবং বলা হচ্ছে, তখন এই প্রশাসনের এই কর্তা ব্যক্তিরা তাদের নিয়োগদাতা বা আশীর্বাদ পুষ্ট দলের পক্ষে সরাসরি কলকাঠি নাড়বেন। এটা স্বাভাবিক। আর ঠিক এই জায়গাতেই তৈরি হবে এই 3 দলীয় সরকারের মূল সংকট। যখন কোনো বিএনপি মনোনীত কর্মকর্তা বিএনপির হয়ে কাজ করবেন, তখন জামায়াত বা এনসিপি চিৎকার করে বলবে কারচুপি হচ্ছে। আবার উল্টোটা ঘটলে বিএনপিও ছেড়ে কথা বলছে না। এই যে এখন থেকেই প্রার্থীর বৈধতা, পোস্টাল ব্যালট বা ভোটার স্থানান্তর নিয়ে একে অপরের দিকে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, নির্বাচনের দিন এই 3 দলীয় সরকারের সংঘাত যে কি আকার ধারণ করবে তা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। আমরা যদি পেছনের দিকে তাকাই, বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কিংবা হাবিবুর রহমানের সময়কার তত্ত্বাবধায়ক সরকারের দিকে নজর দেই, তখন কিন্তু এমন প্রশ্ন ওঠেনি, কারণ তারা ডক্টর ইউনূসের মতো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বা তথাকথিত নিয়োগকর্তাদের কাছে মানসিকভাবে দায়বদ্ধ ছিলেন না। তারা প্রশাসনকে নিজেদের সম্পত্তি মনে করে ভাগ করে দেননি। কিন্তু বর্তমান চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় বসেছে তারা বারবার ছাত্রনেতাদের বা এনসিপিকে তাদের নিয়োগকর্তা হিসেবে সম্বোধন করেছে। এখন সেই নিয়োগকর্তারাই যখন একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে, তখন এই সরকার কিভাবে তাদের প্রতিপক্ষ হিসেবে নিরপেক্ষ আচরণ করবে আমাকে বলুন? এটা তো স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পাঠ্যপুস্তকের উদাহরণ।
মানে ক্লাসিক এক্সাম্পল। সবচেয়ে মজার এবং একই সঙ্গে উদ্বেগের বিষয় হলো এই তিনটি শক্তি, এদের মধ্যে বর্তমান সম্পর্ক বাইরে থেকে তাদের এক মনে হলেও ভেতরে মানে চলছে তীব্র অবিশ্বাস আর স্নায়ুযুদ্ধ। মানে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন, তার ঠিক পরের দিন জামায়াত এবং এনসিপির সঙ্গে আলাদা বৈঠক হচ্ছে। এই যে মানে একজনের সঙ্গে বসলে আরেকজনের সঙ্গে বসতেই হচ্ছে, এগুলো আসলে বলে দেয় যে আসলে সম্পর্ক অবস্থা খুব খারাপ। বিএনপি মনে করছে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু উপদেষ্টা জামায়াতকে বাড়তি সুবিধা দিচ্ছে এবং বিদেশিরা জামায়াতকে ক্ষমতায় আনার সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আর জামায়াত অভিযোগ করছে পুলিশ আর প্রশাসনের 70 আর 80 ভাগ বা 70 থেকে 80 ভাগই এখন বিএনপির দখলে। আর এনসিপি যারা এই সরকারের জন্ম প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই তারা এখন বলছে সরকার নাকি আর নিরপেক্ষ নেই, বিপ্লব নাকি তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এমনকি তারা এও বলেছে যে উপদেষ্টারা গোপনে বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিট খুঁজছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ভাবা যায় এরা এক টেবিলে বসে দেশ চালানোর কথা বলেছিল, তারাই এখন একে অপরের দিকে মানে তলোয়ার বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। ক্ষমতা এমন এক জিনিস। এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যে বড় দলগুলো প্রশাসন ভাগাভাগি করে খাচ্ছে, অথচ এই ভাগাভাগির প্রক্রিয়ায় তার ভূমিকা কম নয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্ত নেই। বিশেষ করে শাপলা প্রতীক না পাওয়া নিয়ে ক্ষোভ তো ছিল, কিন্তু পরে আবার শাপলা কলি পেয়ে খুশি। একসময় জামায়াতের সঙ্গে এনসিপির সখ্য ছিল, জামায়াতের সঙ্গে হঠাৎ তারা নানা রকমের মানে সম্পর্ক নেই বলে এবং দ্বন্দ্ব জড়িয়েছিল। পরে আবার দেখা গেল যে নির্বাচনকে নিয়ে তারা জামায়াত এক, বাপে পুতে এক হয়ে গেল। সব মিলিয়ে মানে এখন সম্পর্কগুলো ভয়াবহ ক্ষমতামুখী। এই ক্ষমতার দ্বন্দ্ব বাংলাদেশকে করে তুলছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এর পেছনে আসলে কোনো আদর্শিক লড়াই নেই, আছে শুধু ক্ষমতার মোহ। আগামী নির্বাচনে কে কতটা আসন পাবে, কে কাকে ল্যাং মেরে এগিয়ে যাবে, কার কত বিদেশি কানেকশন, কে কত বেশি টাকা আর অস্ত্রর মানে দিয়ে প্রভাব বিস্তার করতে পারছে, সব হিসাব নিকাশ এখন মানে কষা হয়ে গেছে। এই যে ফ্যাসিস্ট হটাতে গিয়ে বাংলাদেশকে যে একটি ভয়ঙ্কর গাড্ডায় ফেলা হয়েছে, যেভাবে অফিস আদালত স্কুল কলেজ আর ব্যাংক বিমায় দখলদারিত্ব চলেছে, তাতে এটা স্পষ্ট যে যতই ইউনূস সরকার নিরপেক্ষ তার বুলিয়াও রাখ না কেন, সবাই যার যার মতো করে আখের গুছিয়ে এখন আবার নতুন করে ক্ষমতার দেশ দখলের যুদ্ধে নেমেছে। অন্তর্বর্তী সরকার নামের এই প্রশাসন আসলে 3 দলীয় জোট সরকারের একটা জোট। প্রশাসনের বিভিন্ন স্তরে পুলিশ বাহিনী থেকে নির্বাচন কমিশন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পদে এই 3 দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে, সম্পর্ক রয়েছে, লোক রয়েছে। তার মানে এমন একটি প্রশাসনিক কাঠামো সুষ্ঠু নির্বাচন দেবে আপনার তাই মনে হয়? নির্বাচনের দিন প্রিজাইডিং পোলিং অফিসাররা কি করে সেটাই দেখেন না আপনি। দেশের সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নির্বাচন থেকে বাইরে রেখে একটি আমরা আর মামুরা মার্কা নির্বাচন হচ্ছে, যদি আদৌ নির্বাচন বলে কিছু হয়। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে এর কোনো সঙ্গতি নেই। একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচনে সকল দলের অংশগ্রহণের সুযোগ থাকা অপরিহার্য, সেটা হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আগামী নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য তকমা দেওয়াটা হবে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার। একটি বড় রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ বাইরে রেখে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে থাকা 3টি দলের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, তা আসলে ক্ষমতার মিউজিক্যাল চেয়ার ছাড়া আর কিছু নয়। জনগণ হয়তো ভোট কেন্দ্রে যাবে কিংবা যাবে না, কিন্তু দিন শেষে ফলাফল হয়তো আগে থেকেই কোনো এক ড্রয়িং রুমে ঠিক করা হয়ে গেছে অথবা কোনো এক দূতাবাসে। আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরাজয়টা হবে কার জানেন তো? আপনার গণতন্ত্রের। যে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে ছাত্র জনতাকে রাস্তায় নামানো হয়েছিল, রাইফেল দিয়ে মানুষ হত্যা করা হয়েছিল। ভালো থাকবেন সবাই।